ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকল, কিরে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ, যাব তো। আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়েই আবির ভাইকে দেখে ছয় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজ সান্ত্বনা দিল, কিছু নতুন জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পিছন দিকে উঠল। আবিরের দৃষ্টি পড়ে গেছে সিঁড়ি থাকা অষ্টদশীর দিকে। মেঘের কাণ্ড আবিরের কপালে কুচকালো। তীক্ষ্ণ দৃষ্টি চেয়ে বুঝার চেষ্টা করল। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানবীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টা মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। রিক্সা নিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে, কিছু বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামল। ছোট করে বলল, উঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখল। বাইক থামল টিউশনের সামনে। মেঘে নেমেই ভিতরে ঢুকে গেল। আসার পথে একটা কথা বলেনি কেউ বা বলবে। মেঘ তো সকালে ঘটনা নিয়ে এখনও আপসেট। অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথা বলে না। মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসল। বান্ধবী দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠল, তুমি আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে কত বছর পর দেখলাম? দেশে আসলে কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘ তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বলে, ও তো পড়াশোনায় খুব ভালো মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যেই স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টার পরীক্ষা দিয়ে বের হলো বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যা থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলেন, আপনি যাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গ্রুভাব কণ্ঠে বলল, কি খাবি বল? মেঘ কণ্ঠে খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, উঠ। বাইক স্টার্ট দিল। থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেছে। দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনা কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতেই রাকিবকে চোখে পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আবির হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন? সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব।
তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছ? প্রশ্ন করল রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোদের জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করিস কেন? তুই তো খাওয়াবি সারা। একটুকে বলে আবির রাকিবের মুখ চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের দিকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গায় রেখে নিজের টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে। মেঘের মনে খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথা ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চলা শক্ত করে বলে উঠল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথা মেঘ কিছুটা ভ্যাকাচাকা খেল। বনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? আবির উত্তেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর, এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অদরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়। বিরক্ত নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘের প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাস না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে বলল, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভাব কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিঁচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। প্রেমের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত কথাগুলো কানে যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদের কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। আকস্মাৎ অভিব্যক্তি বদলে গেছে আবিরে। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভুরু কুঁচকে বিরক্ত নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজেও দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকার টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হাঁ করল। মেঘও 2 আঙ্গুল কোনো রকম ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়া কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভুরু কুঁচকে চোখ বন্ধ করল। কোনো রকম গিলতেও দাঁত কিরমির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে। ঠাট্টা স্বরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টদশীর পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারে পিছনে হাত দিয়ে 2 আঙ্গুল ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করল রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেট শেষে ফুচকা অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই।
এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভুরু গুটিয়ে চোখ বন্ধ করে হাঁ করলো। তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকম খেয়ে নিয়ে ফুচকাটা একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্তজবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্তের পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তকার নিয়ে বলে, কি কোথায় শুনছিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞর ন্যায় মাথা নুয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুয়ে মুচকি হাসি আবির মেঘের কথা শুনে কপালে গোটায় কণ্ঠে দ্বিগুণ ভারী করে আকস্মাৎ বলে উঠল, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কম আসে, স্নিগ্ধ চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নিকেট চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কি আমার স্বপ্নে রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখল আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যে আবির এসে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিলেন মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বললেন, চল তাহলে। মেঘ গর্জে আবির ভাইয়ের পিছনে পিছনে হাঁটে। বাইকের কাছে এগিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভিতরে মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনোই বলতে পারেনি মিম আর আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটা অবাক কাণ্ড, আবার তাদের জন্য নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল, এই মেয়ে উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডা মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখন আসেনি, রাস্তা আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমে 2-3 ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলো রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনে কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলো, তোর যেমন মুখ বেশি চলে আমারও তেমন হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকেলে ফুচকার দোকান থেকে আমি পুরাই টাসকি খাইছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানে আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসতে আমায় জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘেকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনের প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরও কে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টা স্বরে বলল, এজন্য তো আমি বলেছি সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াবো। রাসেল ভুরু কুচকে তাকিয়ে বলো, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলেছিস? রাকিব আবার বলল, একটু বলেছি না, মানে আমার কি দোষ?
উত্তেজনা মেঘকে প্রথমে ভাবি বলে ফেলেছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। আকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খামার। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগীয় কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলেছিস ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে বেগড়া দিচ্ছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বেগড়া দিচ্ছি? রাকিব ভেঙচি কেটে বলল, আমারটা তো মেঘের মতোই এত লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারা জীবন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতে নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দিই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেলে তোকে তো একটা জিনিস দেখানো হয়নি, আয় বস, একটা OMG জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় নিজের কুকিতি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসতে এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। পাঁচজনের চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি, কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো, পিছন থেকে ভিডিও করছে। মেঘ হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখে একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরের মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলো, আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে। রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে নয় রে, আবিরের জীবনে একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে উঠল, মেঘ নাকি নাম শুনলাম, উনি কি সে? আবির শুধু উপরে নিজ মাথা নাড়া। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না, সেদিন তো তোকে কত জোরে করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে? তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনও, ফুচকা কেমনে খাইলে? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটা চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্তে সবাই চাওয়াচাইও করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টা স্বরে বল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেই দিন যদি মেঘ রাজি হতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে রাসেল বলে বসলো, তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবে বা রিজেক্ট করলো? শুনলাম না তো। আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলো না, বলে বসলো পড়াশোনা করবে। লিমন কিছুটা ভেবে বলো, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিঁচে বলো, পড়াশোনা করবে না বলে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করার রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলে করতে পারিস, তাহলে তো আমরা বিয়েটা খেতে পারি, আর তোর বউ বিয়ের পর পড়াশোনা করতে পারে। আমি দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে খাতে নামিয়ে বলল, এই কাজ আমি কখনই করব না। মোবারক প্রশ্ন করলো, কেন?
আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ মেঘকে বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনে কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনার বাইরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারলো না। মেঘে কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়াও চলবে না, তখন আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুধালো সকলকে। মোবারক মাথা চুলকে বলো, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি? আবির এবার কপাল কুঁচকে বিরক্ত নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরে ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলো, এবার চিন্তিত স্বরে বলল, সব বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্য স্বরে বলল, যা বলছিস তুই? আবির দিবে মেঘকে ছেড়ে? হাসালি? এই আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল। কথা বলার চেষ্টাতেই ছেলে এখনও হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করত, তখন আবির কী করত? তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার করে উঠল, আবির! আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দেবে। কি খাবি বল তোরা? আবির বিরক্ত নিয়ে বলল, আমি কেন ট্রিট দেব? আমি কি বিয়ে করেছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বলি আনলিমিটেড ফুচকা খাওয়ানো ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদমনির জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেড খাওয়া, তোর কামনির অফার থেকে। আবির কিছুটা ভেবে বলো, ঠিক আছে চল। 3টা বাইকে 5 বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রাস্তায় এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুকে খাবি নাকি কাচ্চি? 4 বন্ধু চোখাচোখি করলো। রাসেল মুচকি হেসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলতে বুকে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাওয়া যাবে। আবির কড়া কণ্ঠে জবাব দিল, এটা আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম ও শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতি না, তাই ট্রিটের কথা উঠেনি। আজ যেহেতু জানছিস, তাই ট্রিট দিচ্ছি, আর কিছু না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে, তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনও খাচ্ছেন। আবির হাত ধুয়ে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ। লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, একবারেতে প্রেম করে যা মজা নিচ্ছিস, ওদের আমার সব কাজিনের বয়স 5 বছরের কম। জীবনটা বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেয়ে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করার সবাই থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবার বাইরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবার আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাওয়ার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই, খাওয়া দাওয়া শেষ। অনেকক্ষণ
আগে সব কিছু গুছিয়ে সবাই রুমে চলে গেছে। মেঘ পা টিপে টিপে রান্নাঘরে যায়। আবির চাবি নিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখেই পড়েনি। পাতিল ফ্লোরে পড়তে জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশে ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে একপাশে পাতিল সহ আরেকটা খালি হাতে আঙুল দিয়ে 2 কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবির পায়ে রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গিয়ে রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে উঠল মেঘ। ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি বানাতে আসছে তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টদশী আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্তের পর পাতিল দেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যে 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল, বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে 1 চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকিয়ে আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো। আবির ভুরু নামিয়ে শুধালো, তাহলে? এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে। একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভুরু কুঁচকে ধমকেশ্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষিপল্লব কাঁপছে, তীর ঘামতে শুরু করেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপর তোকে যেন আগামী 3 মাসে রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফি কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজা ডাকছে। দরজা খোলা ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতি প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত মায়াবী কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণ হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর নির্বাক চোখে চাউনি আমার শান্ত হৃদয় ব্যাকুলতা সৃষ্টি করে। তোর চোখে লেপ্টে যাওয়া কাজল আমার মনকে বারংবার দুর্বল করে তুলে। তোর ঘন কালো কেশরাশি আমার শক্ত মনের দুর্বলতা একান্ত কারণ। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথায় আবির ভাই নেই। বারান্দার লাইট আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের শব্দে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়েছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে এটা যে স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল, ফজরের রক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র থাকার স্বপ্নটা ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্ন ভালোবাসি বললেন না, হিটলারের তো হিটলারই।
নামাজ পড়তে এসেছে মেঘ। ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়া থেকে মাথা দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকে মুচকি হাসল। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাতে তার কনুই পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার প্যান্টটাই একই রঙে, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে, দ্রুত পায়ে এগিয়ে আসলে ডাইনিং দিকে। মেঘ তখনও অভিভূতর ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটা কেন এত হে যুবক। আবির কাছাকাছি এসে সানগ্লাসটা খুলে কপাল গুটালো, কিন্তু মেঘ হুঁশ নেই। আবির গলা খাকিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল, গান গাইয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটা ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল, কনুই পর্যন্ত তুলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর না লাগে। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভুরু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতে কনিষ্ঠ আঙ্গুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকে অষ্টাদশী কাণ্ড দেখে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কীভাবে রিয়্যাক্ট করে আল্লাহ জানে। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলে বুঝি ছেলেদের আঙ্গুলে কামড় দিস তুই? মেঘ চমকে ওঠে, তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডান পাশে। অভিমানী স্বরে বলে উঠল, মিম ছাড়া কারো আঙ্গুলে কামড় দেয় না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলো। একগাল হেসে বলল, কি ব্যাপার, 2 ভাই বোনে আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাওয়ার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখে বলে উঠল, মাশাল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। একদিকে তোকে সিইও মনে হচ্ছে, তোর লুকে আজকে মিটিং জমে যাবে। আবির আহমেদ খান ও ছোট করে বললেন, মাশাল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার নেই কথাটা। আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। আবিরের নিকেট কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমেদ খান সহসা বলেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকে দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে আবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোফাজ্জল খান অস্কা বলে ফেলল, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগে পুনরায় আবির বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করতে পারবো। তারপর যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো, তবে আগামী 2-3 মাসে আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রাম কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছে, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে।
আবির খাওয়া শেষ করে উঠে যাবে তখন ইকবাল খান ডেকে উঠল, আবির বাহিরে বৃষ্টি, বাইক নিয়ে বের হোস না। আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। সারাদিন বৃষ্টি হয়েছে আজ, মেঘের কোচিং টিউশন কিছুই নেই। রুমে বসে সারা বেলা পড়াশোনা করছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘে আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইলে হাত দিয়ে পুরো বাড়ি চক্কর দিল। সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেক দিন ছাদে যাওয়া হয় না। সে যে রাতের বেলায় আবির ভাইয়ের গান শুনে ছাদ গিয়েছিল, তা আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদে দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিনই বিকেলে বেলা ছাদে যেত, ফুল গাছ লাগাতো, আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলে গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত, আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টদশী নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে। গাছটা অযত্নে অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টদশী। ছাদের যতটা অংশ চোখ পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কণারে শুধু ফল গাছ, বাকি সবটা ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েকটা রঙের গোলাপ গাছ, পুর্তিলিকা গাছে তবে বিকেলবেলায় ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিঞ্জিয়া, অপরাজিত রঙ্গন থেকে শুরু করে কত শত ফুলের গাছ, যার অধিকাংশ গাছ বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানবীর ভাই তো জীবনও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটাই ছাদ ঘুরে দেখলো সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20-30টা ছবি তুলে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটি গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। একদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাসছে। আশেপাশে বা সামনে কেউ আছে কি না তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরল। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মেঘ নুয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে। দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে বলল, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢুক গিল। মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরো কণ্ঠে শুধালো, সরিটা আমার না বলে গাছকে বলিস। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসলো নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলো একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। মুখে খানিক হাসি ফুটল। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিল, হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস নে যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রু দাগ হয়ে গেছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় কালো
রঙের তিল জ্বলজ্বল করছে। আবির দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগে পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশীর পল্লব ছাড়তে আবির ভাইয়ের দিকে সে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো, গত রাতে কী বলেছিস তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবিরের কণ্ঠে দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল। ছবি আপলোড হতে ফেসবুকে স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ মুজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা সালাম দিল। মেঘও সালাম দিল। কেমন আছেন? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকেই এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাই? আঁতকে উঠল বন্যা। মেঘ পুনরায় বলে উঠল, হ্যাঁ, কবে আনছে জানি না। কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাওয়া হয়নি অনেক দিন যাবৎ। আজ হঠাৎ করে ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোপুরি চেঞ্জ। আসার সময় আবির ভাই বলেছেন, এগুলো নাকি আমার। বন্যা উত্তেজিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়ে গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকে তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছে। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাব নে। আর হ্যাঁ, সকালবেলা আসবি। ঠিক আছে, বনা উত্তর দিল। তারপর দু বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততা কাটছে সকলের সময়। বর্ষাকালে থাকা হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলেও বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থামলেও গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হতো, হয়তো খাবার টেবিলে, নয়তো সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফি কাপ নিয়ে। মেঘ ও তখনও বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরই জান্নাত আপু আসছে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়তে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির মগ নিয়ে কফি খাচ্ছে, অন্য হাতে মোবাইল নিয়ে তাকিয়ে আছে। মোবাইলে হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টি দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পায়, কিন্তু মেঘের নুপুরের শব্দ আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইলে পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনে ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমে দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30-এর কাছাকাছি বেজে গিয়েছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানোর শেষে বের হতে যাবে। মেঘও তখন পিছু পিছু পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির ভাই থেকে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, সালাম দেন ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ পড়ার রুম কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাই ফোনে তারই ছবি ছিল?